কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ আইনজীবীকে চর থাপ্পড় ও কিল ঘুষে মারতে শুরু করে। প্রথমবারের মতন বিশ্ব মিডিয়াতে আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এএফপিতে, যেখানে নিউজটাতে তাকে ভিলেন হিসাবেই দাবি করে নিউজটা প্রচারিত হয়েছে। বাগাইলো সার্জিস, 2 বার আসছে, কিন্তু 3 বার যদি বাঘ আসে তুমি কিন্তু সার্জিস শেষ। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, মঙ্গলবার বার্তা সংস্থা এপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। দর্শক শ্রোতা, হয়তো আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে চলেছে। হ্যাঁ দর্শক শ্রোতা, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর গোপন তথ্য জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে। এএফপি এজেন্সি ফ্রান্স প্রেস, সংক্ষেপে এএফপি। নিশ্চয়ই এই গণমাধ্যমটার সাথে অনেকেই পরিচিত আছেন। ইভেন আমাদের সরকারে যিনি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আছেন শফিকুল সাহেব, তিনি কিন্তু এএফপির একজন সাংবাদিক ছিলেন। এখন তিনি কাজ করেন কিনা আমার আসলে আইডিয়া নেই। যাই হোক, এই প্রথমবারের মতন বিশ্ব মিডিয়াতে আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এএফপিতে, যেখানে নিউজটাতে তাকে ভিলেন হিসাবেই দাবি করে নিউজটা প্রচারিত হয়েছে। যে বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা কী ধরনের ভূমিকা রাখছেন, তারা জোরপূর্বক সাংবাদিকদেরকে বের করে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান থেকে। তবে হাসনাত বলছেন এএফপির এই যে নিউজটা, এটা আসলে সঠিক নয়, এখানে তথ্যগত কিছু ভুল আছে। দর্শক, এএফপি নিউজের আমরা যদি টোটাল জিনিসটা দেখি, যে সময় টেলিভিশন নির্বাচনের সরকার পতনের ঠিক আগ মুহূর্তের দিন পর্যন্ত সময় টেলিভিশন এটা আওয়ামী লীগের একটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্যেও সারা বাংলাদেশে যখন স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম, বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছিলাম, সময় টেলিভিশন তখন মেট্রো রেল আর বিভিন্ন ইস্যুতে কথা বলছিল, এবং কি যারা সমন্বয়ক আছেন, ছাত্ররা আছেন, তাদেরকে ওয়ান কাইন্ড অফ ভিলেন বানানোর প্রক্রিয়া ছিল। এই কথাটা অস্বীকার করার কিন্তু সুযোগ নেই। তো তারপরেও জুলাই অভ্যুত্থান পরে কি বলা যায়, সময় টিভি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ফাঁকে এই টিভির ইস্যুতে অনলাইন মিডিয়ার কিং যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন। পরবর্তীতে আমরা শুনেছি বিএনপির কোনো একজন নেতা এটাকে প্রটেস্ট করছে। যাই হোক, ঘটনা হচ্ছে এটা না, ঘটনা হচ্ছে যে এই সময় টেলিভিশনের কয়েকজন সংবাদকর্মীকে চাকুরিচ্যুত করতে তালিকা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি এমন একটি তথ্য বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি করেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতেও একটা প্রতিবেদন প্রকাশ করেছে। আর এ নিয়ে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কথা বলেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলছেন, মঙ্গলবার এএফপি সংবাদ সংস্থা সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে। দুর্ভাগ্যবশত এই ঘটনাকে এমনভাবে চিত্রিত করেছে যে ছাত্ররা সাংবাদিকদেরকে বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে, যা সত্য নয়। মানে এএফপির প্রতিবেদনটা ছিল যে এখানে তারা সময় টেলিভিশনের কাছে এটা বাতাসে গুঞ্জন আছে, এমন ছিল যে 10 জন সাংবাদিকের নাম দিয়ে আসছে যে তাদেরকে বহিষ্কার করতে হবে, অন্যথায় সময় টেলিভিশনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তো মালিক ভয়ে আপনার এই টেলিভিশনটা থেকে 10 জন সাংবাদিককে বা 6 জনকে বের করেছেন। অনেকে মার্কেটে এই কথাটা বলছেন, বাট হাসনাত বলছে ঘটনাটা ভিন্ন। তো ভিন্ন কি? তার বক্তব্য যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক টিভি স্টেশন, সংবাদপত্র, খবরের ওয়েবসাইট বিদ্রোহকালে সাংবাদিকতা ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তারা ছাত্র এবং প্রতিবাদকারীদের জঙ্গবাদী, দুর্মার্গ এবং ইসলামী চরমপন্থী হিসাবে বর্ণনা করেছে। তো সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম আমরা। এই সময় টেলিভিশন সিটি গ্রুপেরই একটি প্রতিষ্ঠান, কারণ তারা কি বলা যায় শেখ হাসিনার অ্যাক্টিভিটিসকে ব্যাপক সমর্থন এবং বৈধতা দিয়েছে। তার বক্তব্য হচ্ছে সময় টিভি এই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে 24 ঘন্টার এই টিভি স্টেশন গত 16 বছরে মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন এবং বৈধতা দিয়েছে। এছাড়া ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচারণা চালিয়েছে সময় টিভি, যার মধ্যে আছেন শহীদুল আলম, ডেভিড বার্গম্যান, লিসা গাজী এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদর উদ্দিন শিশিরের মতন মানুষ। এএফপি ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে, আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, আমরা বৈধ প্রতিবাদ করার জন্য সেখানে যাইনি। তার বক্তব্য যে এএফপি 16 বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা তারা উল্লেখ করেনি। এখন এএফপি কেন আসলে সময় টিভিকে প্রটেস্ট করছে, আমাদের সমন্বয়কদের বিরুদ্ধেই আসলে এই লেখাটা লেখছে, সেটাও একটা চিন্তার বিষয়। তার বক্তব্য আমরা পুনরায় বলতে চাই, আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সাথে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেইনি, আমরা টিভি স্টেশন শেয়ারও দাবি করিনি, আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি। আমি এই অভিযোগগুলোকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসাবে বিবেচনা করি। টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এ সকল অভিযোগ আসেনি।
তার বক্তব্য গণমাধ্যমের ভূমিকা, আচ্ছা যাই হোক, লম্বাচূড়া বক্তব্য। এখন এএফপি টোটাল যে রিপোর্টটা সেটা আসলে আমি পড়িনি, তবে আমাদের গণমাধ্যম কর্তৃক যতটুকু আসছে বা বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন যে সময় টেলিভিশনের মধ্যে সমন্বয়ের একটা টিম গিয়েছিল, সেখানে তারা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, সেই লিস্ট দেখে দেখে বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। এখন সময় টেলিভিশন আসলে তারা অন্য কারণ দেখিয়ে বরখাস্ত করেছেন এমনটাই দাবি। তো যেটার সাথে হাসনাতদের বক্তব্য যে তাদের কোনো ভূমিকা নেই, কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের নেতিবাচক খবর যদি সমন্বয়কদের বিরুদ্ধে আসে, স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালি তাদের যেই স্পিরিট বা সমর্থন বা কোথাও না কোথাও তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো তারাও যে কোনো কাজ করার আগে এমনভাবে করতে হবে যে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কোথাও না কোথাও লবিস্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, এগুলো কিন্তু ফোকাস করছে, আর এই দেশেও তাদের প্রতিনিধি আছে। সামনের দিকে অনেকটা হিসাব নিকাশ করে চলতে হবে, নয়তো আজকে এএফপি করছে, কালকে নিউ ইয়র্ক টাইমস করে বসতে পারে। এমনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছে, বাংলাদেশ ইস্যুতে তার ধারণা খুবই নেগেটিভ অবস্থানে আছে, অনেকেই বলছেন। তো দেখা যাক কি হয়, ভালো থাকুন। সময় টিভির সাংবাদিক বরখাস্ত, হাসনাতের স্ট্যাটাস। হাসনাত আব্দুল্লাহ নানান ঘটনার প্রবাহে প্রতিদিনই স্ট্যাটাস দিচ্ছেন এবং মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব পালন নিয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে, তারপরে অব্যাহতভাবে নানা ঘটনার প্রবাহে নিজের ভূমিকা পালন করে চলেছে। এদিকে বিতর্ক হচ্ছে যে সময় টিভির 5 জন সাংবাদিক বরখাস্ত হয়েছে। সেই বরখাস্তের ঘটনা নিয়ে এএফপি একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে অনেকটাই দোষারোপ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা তালিকা তুলে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, তার প্রেক্ষিতে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। সেটা সঠিক নয় বলে তিনি দাবি করছেন এবং এই বিষয়ে এপির বক্তব্য এবং হাসনাতের বক্তব্য যেটা দাঁড়াচ্ছে তাতে বলা হচ্ছে, সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, মঙ্গলবার বার্তা সংস্থা এপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে। দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহুদূরে। তিনি লেখেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় 2000 মানুষ নিহত হন, যার মধ্যে শত শত শিক্ষার্থীও ছিলেন। সেই বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। এর পরেও প্রতিবাদকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। অনেক টিভি চ্যানেল, পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট সেই সময় ন্যূনতম সাংবাদিকদের নীতি অনুসরণ করেনি। তারা ছাত্র প্রতিবাদকারী এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী, উশৃঙ্খল, ইসলামপন্থী, চরমপন্থী বলে অভিহিত করে তাদের অমানবিক ও অবৈধ প্রমাণে সচেষ্ট হয়। একই সঙ্গে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর গণহত্যা ও দমন পীড়নকেও তারা সমর্থন ও বৈধতা দেয়। হাসনাত লেখেন, সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে, এটা সত্য। ওই সময় টিভি মনে হচ্ছে যেন তার নিজের দায়িত্ব, এবং আর সাথে আরো 2টি টিভি আছে, আর নাম বললাম না। এমনকি গত 16 বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন। এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়েছে, যার মধ্যে ছিলেন শহীদুল আলম, ডেভিড বার্গম্যান, লিসা গাজী এবং এপির ফ্যাক্ট চেক সম্পাদক কদরউদ্দিন শিশির। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা কেন আনলো না হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারছি না। ডক্টর ইউনূসকে নিয়ে স্পেশাল প্রতিবেদন করেছে যে তার পক্ষে যে নোবেল লরিয়েটরা বিবৃতি দিয়েছে এটা একদম সম্পূর্ণ গাঁজাখুরি, এটার কোনো গুরুত্ব নেই। এই মর্মে আমি দেখেছি নাইমুল ইসলাম খানকে অতিথি করে বিশেষ প্রোগ্রাম তারা করেছে। তিনি লেখেন, এএফপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা উল্লেখ করা হয়নি। এমনকি গত 16 বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি। এএফপি হিটলার শাসিত জার্মানিতে নাৎসি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক লেখেন, আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি, আমরা সময় টিভির কোনো শেয়ারও চাইনি, আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন, আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা এবং এটা চক্রান্তের অংশ। তিনি লিখছেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অভিযোগ করা হয়েছে। টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আসেনি। হাসনাত শেষে লেখেন, আমরা বারবার বলছি, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই রক্তপিপাসু বাহিনীর বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন সেই সমস্ত প্রতিবেদক এবং সম্পাদকের প্রতি আমাদের স্যালুট। বিপ্লবের সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও আমরা কৃতজ্ঞচিত্তে স্বীকৃতি জানাই। যাই হোক, এই ঘটনাটি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা, তবে এপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কোনো কোড না করে কেন এই ধরনের রিপোর্ট করলো, এটা খুবই অবাক ব্যাপার। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ অনেকে তালিকা প্রকাশ করেছে, কিন্তু তারা অফিসে যে তালিকা দিয়ে এসছে এবং তাদেরকে বরখাস্ত দাবি জানিয়েছে। দর্শক, এই বিষয়টি আমি সত্যি কথা বলতে আমি পরিষ্কার না, যদি এটা হয়েও থাকে এটা নিন্দনীয়। আর এটা করেছে এমন দাবির পক্ষে কোনো তথ্য 55 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখনো দেখিনি।
থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। বাংলাদেশের স্বনামধন্য নাট্য অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমে তিনি জানিয়েছেন, স্বাধীনতার 53 বছরে এমন অরাজকতার সাথে দুর্নীতি কার্যক্রম দেশে কখনোই দেখেননি তিনি। উপদেষ্টা পরিষদ গঠিত হলেও কেউ কারো কথা শুনছে না, কেউ কারো কথা মানছে না। আমাদের ভবিষ্যৎ একটি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে, এমনটা জানিয়েছেন গণমাধ্যমে। বিস্তারিত আমি বলছি, আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন শরীরে আমি মুক্তিযোদ্ধা, আমার এত জুতার মালা বেড়ে গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত দিয়েছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে এসে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তবে শুধুই অভিনেতা ফজলুর রহমান নয়, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ দেশের সাধারণ জনগণ একটি উচ্ছৃঙ্খল বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেশে খুন, গুম, মিথ্যা মামলা সহ নানাবিধ উল্লেখ করে সাধারণ জনগণ জানিয়েছে যে স্বপ্ন নিয়ে 5 আগস্টে এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিলাম, সেই স্বপ্ন এখন নিরাশ হয়ে যাচ্ছে। গত 5 মাসে এমন কোনো কার্যক্রম হয়নি যাতে হতদরিদ্র মানুষ আগের থেকে ভালো কিছু পেয়েছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। একটা কথা বলতে চাই, অনেক করতেছো, আমরা জনগণ মিলে স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাগিয়ে আসো, তুমি 5000 ছাত্র পাবো না। আরে আমি তো কিছু আগে বলেছিলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ইংলিশের ভাগ বলে বোঝে না। আমরা কবে সরকারি ভোট দেবো? আমার বয়স তো এখন 37 থেকে 38। এই যে ভোটের টেন্ডে চলতেছে, তোরা তো আগে অবৈধ সরকার ছিল। একটা কথা বলতে চাই, সাজিদ আলম ক্লাস 3 গল্প আমি মূর্খ না। বাগে ধরেছিল 2 দিন দিতে বলেছে, জনগণ সবাই গিয়েছিল, কিন্তু বাগে ধরে নাই। যেদিন বাগে ধরেছে সেদিন কেউ যায় নাই। কিন্তু তোরা বগর অনেক করতেছো, কিন্তু আমরা জনগণ মিলে স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাগিয়ে আসো, তুমি 5000 ছাত্র পাবো না। তবে এ বিষয়ে বিভিন্ন রাজনীতিবিদরাও সহমত পোষণ করছেন। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধুকে অবমাননা সহ নানাবিধ কারণ উল্লেখ করেছেন অন্যান্য রাজনীতিবিদরাও, যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ জানিয়েছে পুনরায় আবারও শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় দেখতে চান। এখন আমরা খুব অসহায়, মোটামুটি ভালোই ছিল আমাদের, বুঝছে? সেরকম এখন প্রায় মানুষ দুর্নীতি করছে, দুর্নীতি করে তারা যদি করে থাকে তাদের বুঝছে, কিন্তু আজকে আমাদের ইনকামটা কোথায় রাখা জানতো লোক আছে। আবার করি এখন তো সে করলো, ডক্টর ইন্দু করলো 3 মাসের মধ্যে আমি নির্বাচন করবো। কোথায় নির্বাচন? তারা তো এখন সিংহাসনে বইয়া এই যে কি দল করলো, ছাত্ররা কোথায়? সে ছাত্ররা দাবি কোথা? আবার প্রেসিডেন্টের বাসভবন খেললো, ওই প্রেসিডেন্টের বাসভবন খেলে তো প্রেসিডেন্ট নামাতে পারলো না। তাহলে এটা কি সব কাজ ছবি চলছে? আচ্ছা শোনে না, দেখতে হবে না। আমি আসলে ওই সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, আমার ওই রিস্কালা ভাইয়ের কথাটা ভালো লাগছে। সেটা হচ্ছে ওই বাঘের আর হচ্ছে আপনার রাখালের গল্পের মতো, যে বাঘ আইলো রে বাঘ আইলো সার্জিস, 2 বার আসছে, কিন্তু 3 বার যদি বাঘ আসে তুমি কিন্তু সার্জিস শেষ। আর 2 বার তোমার কথায় বাংলাদেশের মানুষ আসছে। আর রিস্কালা ভাই তিনি বোঝাইতে চাইছে যে 3 বারের বেলা আর বাংলাদেশের মানুষ সার্জিস যাবে না। এটার জন্যই তিনি বললেন যে এখন যদি তুমি ডাক দাও 5000 মানুষও পাবে না। কেন বললেন এই কথা? ঠিক ওই বাঘ আর হচ্ছে রাখালের মতো। মনে আছে তো গল্পটা? এই সার্জিসের অবস্থা ঠিক এরকমই হবে, দেখতে পারবেন সবাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমানে দেশের পরিবেশ কেমন, আপনারা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়া দেখতেছেন, নতুন করে আর কিছুই বলতে হচ্ছে না। দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই বিশৃঙ্খল, খুবই উত্তপ্ত। এর পেছনে নাকি হাসনাত আব্দুল্লাহর হাত। অনেকে সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনা করতেছে। আসলে এই ঘটনাগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।